আসসালামু আলাইকুম সবাইকে। তো সাম্প্রতিক সপ্তাহ পর্ব 3-এ তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আসলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলবো এবং আমাদের এই 3 নম্বর ক্লাসটা দিয়ে আমাদের আসলে প্রথম মাসের অর্থাৎ আমাদের জুলাই মাসের এই সিজনের প্রথম একটা মাসের সাম্প্রতিক বিষয় কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা আর আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানায় দাও, এরপরেই আমরা আসলে বিষয়গুলো নিয়ে আগাবো। তো আমাদের কিছু মজার মজার বিষয় আছে, আমাদের জিওপলিটিক্যাল বিষয় আসলে এই আজকের লেকচারের মধ্যে আছে বা আজকের এই সাম্প্রতিক বিষয়গুলোর মধ্যে আছে, যেগুলা আসলে খুব মজাদার এবং তোমরা একই সাথে এগুলা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা আসলে অনেক বেশি এটাতে মজা পাবা এবং এটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে। তো তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আর আমরা এটাকে একটু শেয়ার করে দিই, তারপরেই আমরা বেসিক্যালি সুন্দর করে ক্লাসটাকে শুরু করে দিব। দাঁড়াও, ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই সাম্প্রতিক সপ্তাহের আসলে আজকে আমাদের মেইন বিষয় কি থাকবে? মেইন বিষয় আমাদের বাংলাদেশকে নিয়েই থাকবে। তো তোমরা সবাই জানো কি না, আমাদের মিয়ানমারের করিডোর আর আমাদের বাংলাদেশের মধ্যে একটা করিডোর নিয়ে ঝামেলা হচ্ছে। এইটাতে আসলে পশ্চিমা বিশ্ব একটু ইনফ্লুয়েন্স করতে যাচ্ছে, যেটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট এবং এটা থেকে তোমাদের প্রশ্ন আসার চান্স অনেক বেশি আছে। তো ওই বিষয়টা সহ আমরা আরও বিভিন্ন দেশি মানে আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমেই আমরা আন্তর্জাতিক একটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো, সেটা হইলো ইউক্রেনের কে নতুন প্রধানমন্ত্রী হবে। তো ইউক্রেনের প্রধানমন্ত্রী বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? কারণ তোমরা জানো যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের পরে ইউক্রেনের ইকোনমি বা ইউক্রেনের যে অর্থনীতিটা আছে এটা ওয়ান কাইন্ড অফ ধসে পড়ে গেছিল। তো ওই জায়গা থেকে ওঠার জন্য একজন খুব ভালো ভূমিকা পালন করছে, বা সব থেকে যদি তোমরা বলো যে গুরুত্বপূর্ণ ভূমিকা এইটা আসলে পালন করছে যিনি, তাকেই আসলে রাশিয়ার মানুষজন বলো, রাশিয়ার প্রেসিডেন্ট বলো, তারাই চাচ্ছে যে তিনি আসলে প্রধানমন্ত্রী হোক। তো তোমরা প্রধানমন্ত্রী নামটা শুনে অনেক বেশি ঘাবড়ে যাওয়ার কিছু নাই, কারণ হচ্ছে এদের মেইন দায়িত্বে বা মেইন ভূমিকাগুলো আসলে প্রধানমন্ত্রীর হাতে থাকে না, প্রেসিডেন্টের হাতে থাকে। কারণ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় তোমরা দেখবা যে রাষ্ট্রপতির আসলে ক্ষমতা অনেক বেশি থাকে। তো ওই জায়গা থেকে রাষ্ট্রপতি কিন্তু তাকে আসলে সাজেস্ট করতেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে জানার ট্রাই করব। তো দেখো প্রশ্নটা কি, যে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? ইউক্রেনের প্রধানমন্ত্রীর নাম নতুন প্রধানমন্ত্রী বা নতুন কে হতে যাচ্ছে বা কাকে সাজেস্ট করা হয়েছে তার সম্পর্কে আমরা একটু জানবো। তো ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী বর্তমানে এখন হচ্ছে ইউলিয়া সিভিরিদস্কো। তো ইউলিয়া সিভিরিদস্কো, একে আসলে কেন সাজেস্ট করা হইলো বা এনাকে কেন সাজেস্ট করা হইলো তার পিছনে তো তোমাদেরকে আমি ছোট্ট করে কারণটা বললাম। আরো একটা বিষয় খেয়াল করো, যে কোনো দেশে একটা যখন মানে যুদ্ধ হবে বা যে কোনো দেশের সাথে আরেকটা দেশের যখন যুদ্ধ সংগঠিত হবে, তারপরে প্রথম যে সিস্টেমটা ফল করে সেটা হলো ইকোনমিক সিস্টেম। একটা কান্ট্রির ইকোনমিক সিস্টেমকে ধসে পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। তো ওই জায়গাতে তুমি যখন রাশিয়ার সাথে যুদ্ধ করতেছো, তাইলে আরও তোমার ইকোনমি অনেক বেশি ধ্বংস হয়ে যাবে এবং এর পিছে আরও মেজর কিছু ফ্যাক্ট আছে যে ইকোনমি ধ্বংস হওয়ার পিছনে। যেমন ধরো আমাদের বিষয়টা কিরকম তোমরা যদি একটু খেয়াল করো, ধরো এটা বাংলাদেশ, বাংলাদেশ, এটা ধরো বাংলাদেশ, আর এইটা ধরো পার্শ্ববর্তী কি আছে, ইন্ডিয়া আছে। এখন একটা জিনিস চিন্তা করো, বাংলাদেশ ছোট দেশ, ইন্ডিয়ার সাথে যদি যুদ্ধ লেগে যায় তাহলে সব থেকে বেশি কিন্তু বাংলাদেশেরই ক্ষতি হবে ইকোনমিক দিকটা থেকে। তো সেম ভাবে তোমরা যদি রাশিয়া আর ইউক্রেনের ম্যাপটা চেক করো তাহলে দেখতে পাবা রাশিয়া এবং ইউক্রেন পাশাপাশি একটা দেশ। তো এই পাশাপাশি দেশের মধ্যে যখন মানে একটা যুদ্ধ হয় এবং একটা বড় দেশ এবং একটা ছোট দেশ যখন যুদ্ধ হয়, তখন কিন্তু ছোট দেশের যে ইকোনমি এটা কিন্তু অনেকাংশে ফল করার বা ধ্বংস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ওই জায়গা থেকে কিন্তু ইউক্রেনের ইকোনমি অনেক বেশি ডাউন হয়ে গেছিল। ওকে, কারণ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, ইউক্রেন কিন্তু রাশিয়ার তুলনায় অনেক ছোট একটা দেশ। ওকে, তো ওই জায়গা থেকে এই ইকোনমিটাকে এখন 2 বছর বা 1.5 বছরের মধ্যেই খুবই একটা স্টেবল পজিশনে বা দেশকে চালানোর পর্যায়ে আসলে নিয়ে আসার পিছনে যদি একজন মানুষের হাত থাকে সেটা হচ্ছে ইউলিয়ার। ওকে, তো এই জন্য কিন্তু ইউলিয়াকে
মোটামুটি সবাই চাচ্ছে যে তিনি আসলে দেশের প্রধানমন্ত্রী হোক। তো ইউলিয়ার ব্যাকগ্রাউন্ডটা তোমরা অলরেডি বুঝতে পারছো যে সে আসলে ইকোনমিক্স স্পেশালিস্ট বা তার আসলে ইকোনমি নিয়ে পড়াশোনা করা আছে। হ্যাঁ, তো এই কোয়ালিফিকেশন থেকে কিন্তু তিনি আসলে অর্থমন্ত্রীর দায়িত্বটা প্রথমে পালন করছিলেন এই কয়েক বছর, মানে তার এই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার আগে তিনি আসলে অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাইছিলেন এই ইউক্রেনের। ওকে, তো ওই জায়গা থেকে প্রমোশন হয়ে তিনি এখন ইউক্রেনের প্রধানমন্ত্রী রূপে তার আসনটা পেয়ে যাবেন। ওকে, বা তিনি নতুন দায়িত্ব এই ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসাবেই নিবে। তো এইটা হচ্ছে এখানকার বিষয়। তো তোমরা এটা খুব ভালো করে মাথায় রাখবা, এইটা মানে খুব বেশি আসার চান্স আছে, কারণ নতুন কে প্রধানমন্ত্রী হচ্ছে, নতুন কে রাষ্ট্রপতি হচ্ছে, এগুলা নিয়েই কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে। ওকে, সো এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা। আরো এই জায়গাতে তোমরা যদি দেখো যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি কিন্তু নিজে আসলে এই জিনিসটাকে সাজেস্ট করছে। ওকে, তার মানে কিন্তু নিজের দেশের জন্য যে আসলে এত বড় কন্ট্রিবিউশন রাখতে পারে, সে প্রধানমন্ত্রীর দায়িত্বটাও অনেক বেশি ভালোভাবে পালন করতে পারবে, এই বিশ্বাসটা প্রেসিডেন্টের বা রাষ্ট্রপতিরও জানা আছে খুব ভালো করে, যার কারণে কিন্তু তিনি সাজেস্টেড হয়েছেন। ওকে, সো এইটা তোমরা খুব ভালো করে মাথায় রাখবা, এইটা আমাদের একটা ইন্টারন্যাশনাল বিষয় গেল। তারপরে দেখো আর একটা বাংলাদেশি বা তোমরা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুইটার সাথে কানেক্ট করেই একটা বিষয় নিয়ে কিছুদিন আগেই তোমরা দেখছিলা যে ডক্টর ইউনূস তার ফেসবুক যখন ভেরিফাইড পেজ থেকে পোস্ট করছেন যে তিনি আসলে একটা মানবাধিকার কি বলে হাই কমিশনারের কার্যালয় আমাদের দেশে মানে স্থাপন করতে যাচ্ছেন, যাদের মেইন কাজ হবে কি দেশের মানবাধিকার সুরক্ষা এবং উন্নয়নের সহায়তা দেয়া, এই ধরনের একটা চুক্তি তিনি স্বাক্ষর করছেন। এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তো তারপরে তিনি আসলে জানান দিচ্ছেন এই যে চুক্তিটা এটা টোটাল 3 বছরের জন্য হবে, এবং এই 3 বছরের মধ্যে যে কোনো গভর্নমেন্ট যারা ক্ষমতায় আসবে তারা চাইলে এই চুক্তিটাকে বাতিল করে দিতে পারে। ওকে, সো ওই জায়গা থেকে কিন্তু তোমরা এটা খুব ভালো করে মাথায় রাখতে পারো। হ্যাঁ, যে জাতিসংঘের মানবাধিকারের বিষয়ক সদর দপ্তর সম্প্রতি কোন দেশে একটি মানবাধিকার সংস্থাপন মানে মানবাধিকার মিশন স্থাপনের চেষ্টা করছে বা লক্ষ্যে কাজ করছে, সেটা হলো কি বাংলাদেশের সাথে। ওকে, সো এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেকে বলছে এরকম করে যে মানবাধিকার সংস্থা তারা তো নিজেরাই আসলে অন্যান্য দেশে এই জিনিসটা ভালোভাবে পালন করে না, আর আমাদের দেশে এখন ধর্মকেন্দ্রিক একটা চিন্তা ভাবনা অবভিয়াসলি চলে আসছে বা একটা ধর্মকেন্দ্রিক আমাদের দল তৈরি হচ্ছে। তো ওই জায়গা থেকে এই জিনিসটাকে আদৌ কন্টিনিউ করা হবে কিনা, যদি কখনো ক্ষমতায় আসে আমাদের ধর্মকেন্দ্রিক দল, তাইলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। হ্যাঁ, সো এইটা হচ্ছে এখানকার বিষয়, যেটা তোমাদের এই 19 তারিখের একটা ঘটনা ছিল, এবং 19 তারিখের এই ঘটনাটা খুব বেশি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতেও এটা আসতে পারে। ওকে, সো এটা গেল এখানকার বিষয়। এরপরে যদি আমরা দেখি যে এইখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, কি কি দেখো, যে উৎপাদনে শীর্ষ জেলা এবং বিভাগ, কি উৎপাদনে, যে আমাদের মানে কৃষি যে পণ্যগুলো আছে বা কৃষি রিলেটেড বা আমাদের এগ্রিকালচার রিলেটেড বা অ্যাগ্রো রিলেটেড যে জিনিসগুলো আছে, এইগুলা কোন জেলা কোন দিক থেকে শীর্ষে আসে, এই জিনিসটা হচ্ছে আমরা কিছুদিনের মধ্যেই বা কিছুদিন আগেই আমরা এই জিনিসটা কৃষি পরিসংখ্যান মানে বর্ষ একটা আসে বা একটা পঞ্জিকা বলো, কৃষি রিলেটেড যে পঞ্জিকা, সেটা পাবলিশ হওয়ার পরে আমরা এই জিনিসটা জানতে পারছি। তো এই জায়গাগুলো থেকে তোমরা এই জিনিসটা দেখে নিবা, এবং সব থেকে বেশি তোমাদের অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই এতটুকু অংশ। কি বলা আছে দেখো, যে চিংড়ি মাছ উৎপাদনে এখন বর্তমানে শীর্ষ জেলা হচ্ছে সাতক্ষীরা এবং বিভাগ কি, বিভাগ হচ্ছে খুলনা। ওকে, চিংড়ি মাছ উৎপাদনে তো আমাদের নর্মালি এই জায়গাগুলো থেকে ভুট্টা, গম, এইগুলো হচ্ছে চাকরির পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট তোমাদের অ্যাডমিশনের জন্য মাছ রিলেটেড বিষয় অনেক বেশি পরীক্ষাতে আমরা আসতে দেখি। ওকে, সো এই জায়গা থেকে চিংড়ি মাছ উৎপাদনে শীর্ষ জেলা কি সাতক্ষীরা, এটা তোমরা খুব ভালো করে মাথায় রাখবা। তারপরে কি দেখো, নদীর মাছ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ভোলা, এটা হচ্ছে বরিশাল বিভাগে। পুকুরের মাছ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ, এটা হচ্ছে বিভাগ হচ্ছে মানে কোন বিভাগের, এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগে। ওকে, ময়মনসিংহ জেলা সর্বশেষ শীর্ষে এবং বিভাগ হিসাবে চট্টগ্রাম শীর্ষে। ওকে, সো এই তিনটা তথ্য তোমরা যদি মনে রাখো, তাহলেই তোমাদের এই যে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ থেকে আর তেমন কিছু জানার প্রয়োজন নাই, এতটুকু জানলেই তোমাদের হবে। ওকে, তো এটা হচ্ছে এখানকার বিষয় বা এটা হচ্ছে এতটুকু তোমাদের জানলেই হয়ে যাবে। ওকে, এরপরে যদি আমরা যাই নেক্সট বিষয়ে বা নেক্সট যে আমাদের ব্যাপারটা আছে, এইটা নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস আছে। এইখানে দেখো বলা আছে যে বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করছে কোন দেশ। হ্যাঁ, তো এই যে রিপোর্টটা পাবলিশ করা হয়েছে যে কার্বন নিঃসরণের বিষয়, এই কার্বন নিঃসরণটা করা হয়েছে মানে এই রিপোর্টটা পাবলিশ করা হয়েছে ইউএসএ থেকে। হ্যাঁ, তো নর্মালি যখন ইউএসএ থেকে কোনো একটা রিপোর্ট পাবলিশ হয়, ওইটা নিয়ে অনেক এখন কন্ট্রোভার্সি হয়, কারণ ইউএসএ এর রিপোর্টগুলোকে এখন পক্ষপাতিত্বমূলক অনেক রিপোর্টই পাবলিশ করতে
করতে বাধ্য করা হয়, এটা ডোনাল্ড ট্রাম্প আসলে তার একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আমরা যদি খেয়াল করি যে এই এখন বর্তমানে এখনকার মানে এই সমস্ত স্ট্যাটিস্টিক্স বা এই সমস্ত বিভিন্ন গবেষণার হিসাব থেকে যদি আমরা দেখি, কার্বন নিঃসরণ সব থেকে বেশি করছে হচ্ছে চীনেরা। ওকে, তো হ্যাঁ, এইটা হচ্ছে মানে তাদের হিসাব, নর্মাল হিসাব। কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি হিসাব করে দেখো তাইলে এটা চীন না, এটা নর্মালি যুক্তরাষ্ট্রই 1 নম্বরে থাকবে। বাট খাতা কলমে বা পরীক্ষাতে আসলে তোমাদেরকে চীন দিতে হবে। বাট জানার জন্য আমি তোমাদেরকে বলতেছি অ্যাকচুয়াল ফ্যাক্টটা আসলে কি হয়। ওকে, তো এটা হচ্ছে চীন। এখন দেখো এখানে কি বলা আছে যে বৈশ্বিক নিঃসরণের প্রায় 35%, মানে পুরো পৃথিবীতে যত কার্বন নিঃসরণ হয় তার মধ্যে একাই 35% চীন থেকে হয়, আর বাকি 75% পৃথিবীর অন্যান্য দেশ তারা করে। ওকে, এখন এই অন্যান্য দেশের মধ্যে যদি তোমরা দ্বিতীয় স্থানে রাখো, দ্বিতীয় স্থানে আছে হচ্ছে কি ইউএসএ বা যুক্তরাষ্ট্র। তারাও প্রায় ওই রকমের ধরো 30+ টাইপের, মানে 30% বেশি তারা কার্বন নিঃসরণ করে। তো তোমরা যদি দেখো চীন এবং ইউএসএ এরা দুইজন মিলায় প্রায় 60% বেশি কি করে কার্বন নিঃসরণ করে। বাকি 40% আমাদের পৃথিবীতে অন্যান্য দেশ আছে যেগুলা। ওকে, প্রায় এইদিকে তুমি যদি চিন্তা করো যে ধরো 193-95টা দেশই তুমি ধরো, বাকিগুলো আমরা ধরলামই না। হ্যাঁ, আমরা হচ্ছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলা বা হিসাব করে ওই হিসাবেই ধরি। তো 195টা দেশ বাকি কি বলে, মানে 193টা দেশ বাকি 40% করে এই দুইটা দেশ, যা করে তার মানে অর্ধেকের চেয়েও কম এইরকম পরিমাণে বাকি দেশগুলা করে। সো এইটা হচ্ছে বিষয় কার্বন নিঃসরণের। ওকে, সো কার্বন নিঃসরণ নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে, আসলে এই প্রশ্নটাই আসবে সরাসরি যে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ কারা করছে বা সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ কোন দেশ করছে। ওকে, সো এইটা জাস্ট মাথায় রাখো। এখন আসো আমাদের পরের কোশ্চেনে, এটা হচ্ছে আমাদের 20 তারিখের একটা কোশ্চেন। কি বলা আছে দেখো, দেশের প্রথম সোশ্যাল কারেন্সি কার্ড চালু করছেন কোন ব্যাংক? ইস্টার্ন ব্যাংক। এটা এতটুকু জানলেই হবে। সোশ্যাল কারেন্সি কার্ড বিষয়ে এত বেশি ইম্পর্টেন্ট না, বাট 20 তারিখের একটা নিউজ দরকার ছিল যে এই 20 তারিখের মধ্যে কোন নিউজটা সব থেকে বেশি হাইলাইটেড সেটা আমি তোমাদেরকে জানাই দিছি। ওকে, এরপরে কি দেখো, এরপরে হচ্ছে হামাসের বর্তমান সামরিক শাখার কি মুখপত্রকে আবু উবাইদা। তো দেখো হামাসের যারা মেইন নেতা ছিল, তো তাদেরকে কিন্তু মোটামুটি মেরে ফেলা হয়েছে, সবাইকেই মোটামুটি মেরে ফেলা হয়েছে। তো তারপরে নতুন করে তাদের আসলে হামাসকে তো আবার পরিচালনা তারা করবে। হ্যাঁ, তাদের স্বাধীনতার জন্য বা তাদের ফ্রিডমের জন্য তারা অবভিয়াসলি কাজ করবে। তো ওই জায়গা থেকে তারা নতুন করে পদ দেওয়া শুরু করছে। তো সেই পদের একটা মানে নতুন পদ পাইছে হচ্ছে আবু উবাইদা, তিনি হচ্ছে সামরিক শাখার মুখপত্র। তো আবু উবাইদার কিন্তু বড় ভাই যিনি ছিলেন তাকে কিন্তু ইসরায়েল থেকে মানে ইসরায়েলরা মেরে ফেলছেন। হ্যাঁ, সো তারপরে কিন্তু তার ছোট ভাই এই দায়িত্বটা নিজে নিয়ে নিছেন। তো যাই হোক না কেন, এগুলো পূর্ণাঙ্গ যখন লিস্ট আসবে ধীরে ধীরে আমি তোমাদেরকে সবগুলো একসাথে করে দিব। আপাতত জাস্ট এতটুকু আমরা 20 তারিখের এটা একটা নিউজ পাইছি, যার কারণে তোমাদেরকে আমরা এতটুকু জানাই দিলাম। ওকে, এরপরে কি দেখো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই জায়গা থেকে তোমরা 100% প্রশ্ন পাবা, বিশেষ করে যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা তারা এই প্রশ্নগুলো পাবাই। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা যদি যাও দেখবা যে হামিদুজ্জামানের কি আছে, ভাস্কর্য আছে। হ্যাঁ, সো এই জন্য তোমরা এই হামিদুজ্জামানের যত ভাস্কর্য আছে সবগুলাই সুন্দর করে দেখার ট্রাই করবা বা সবগুলাই সুন্দর করে দেখে যাবা পরীক্ষাতে। ওকে, তো হামিদুজ্জামান আসলে কত তারিখে মৃত্যুবরণ করে? তিনি 20 জুলাই 2025, তিনি রিসেন্ট মারা গেছেন। তো এই বছর অ্যাডমিশন টেস্টে যতগুলা ভাস্কর্য রিলেটেড প্রশ্ন আসবে সবগুলাই হামিদুজ্জামান খানকে নিয়ে আসবে। ওকে, সো এই জন্য তোমরা দেখবা সুপরিচিত বাংলা আরো অনেকগুলা যেগুলা আছে হামিদুজ্জামানের মানে যতগুলা আছে সবগুলা তোমরা সুন্দর করে দেখবা হচ্ছে সেগুলা থেকেই কোনো না কোনো ভাবে তোমরা কমন পেয়ে যাবা। ওকে, তো এই ডেটটাও মনে রাখবা, কারণ এই ডেটটা রিসেন্ট যেহেতু দেশ এই ডেট, এই জন্য এখান থেকেও প্রশ্ন আসতে পারে। ওকে, সো এই জিনিসটাও খুব ভালো করে মাথায় রাখবা। এরপরের প্রশ্ন কি দেখো, বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক ইডি। হ্যাঁ, তো তার নাম কি? তার নাম হচ্ছে সাব্বির আলম। তো এই রিলেটেড প্রশ্নগুলো আসে আমাদের ইকোনমিক্স রিলেটেড বা অর্থনীতি রিলেটেড যখন প্রশ্ন আসে তখন ব্যাংকের বিভিন্ন ব্যাংক রিলেটেড প্রশ্ন করা হয়। ওকে, সো এই জিনিসটাও মাথায় রাখবা। এরপরে কি দেখো, ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2025 অনুসারে বিনিয়োগ প্রাপ্তিতে বিনিয়োগ পাইছে এমন শীর্ষ দেশ কোনটা? এমন শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ওকে,
সো এটাও খুবই ভালো করে মাথায় রাখো, এই তথ্যটাও খুব বেশি ইম্পর্টেন্ট একটা তথ্য। ওকে, তারপরে কি দেখো, একটা খুবই ভালো জিনিস আমাদের সেনাবাহিনীর সাথে ঘটে গেছে, সেটা হলো বাংলাদেশের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মিলে একটা যৌথ মানে কি বলে সামরিক মহড়া, একটা 7 দিন বা এক সপ্তাহ ব্যাপী আর কি, 1 সপ্তাহ হইলে নর্মালি এটা 6 দিন কাউন্ট করা হয়। হ্যাঁ ঠিক আছে। সো সেই 6 দিনের একটা যৌথ মহড়া আর কি এই জায়গাতে অনুষ্ঠিত হয়েছে। তো সেইটার নাম কি ছিল? সেইটার নাম ছিল টাইগার লাইটনিং। হ্যাঁ, সো এটা খুব ভালো করে মাথায় রাখো যে টাইগার লাইটনিং জিনিসটা হচ্ছে বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের যারা কি আছে যৌথ বাহিনী মিলায়া, সেনাবাহিনী যৌথ বাহিনী, তাদের মানে সেনাবাহিনী এবং আমাদের সেনাবাহিনী, এইটা নিয়ে যৌথ সেনাবাহিনী হয়েছে। হ্যাঁ, তো এই যৌথ সেনাবাহিনীর সামরিক একটা মহড়া হয়েছে, তার নাম হচ্ছে টাইগার লাইটনিং। ওকে, সো এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখো, এইটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ওকে, এরপরে কি দেখো, এরপরে একটা খুবই ভালো প্রশ্ন খেলাধুলা রিলেটেড, যেটাও তোমাদের আসলে পরীক্ষাতে আসার মতো। এটা হইলো কি দেখো, যে কোন দেশকে হারিয়ে অনূর্ধ্ব 20 নারী সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে বাংলাদেশ? বাংলাদেশ হচ্ছে নেপালকে 4-0 গোলে হারিয়ে এই কাপটা পাইছে। ওকে, সো খেলাধুলা রিলেটেড প্রশ্ন তো অবভিয়াসলি আসবে, এবং আগে যেমন ক্রিকেট রিলেটেড প্রশ্ন আসতো, এখন ফুটবল রিলেটেড প্রশ্ন আসবে, কারণ আমরা জানি কি ফুটবলের উন্মাদনা এখন ক্রিকেটের সম লেভেলে বা ক্রিকেটকেও ছাড়াইয়া চলে গেছে। সো ওই জায়গাগুলা থেকে ফুটবল রিলেটেড প্রশ্নগুলা তোমরা খুব ভালো করে এবার দেখবা বা ভালো করে এগুলা মাথায় রাখার ট্রাই করবা। ওকে, সো এইটা ছিল এখানকার প্রশ্ন। এরপরে কি দেখো, এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, চীনার কি বলা আছে, ইয়ারলুং হচ্ছে জংবো নদীর, এটা হচ্ছে আসামে পৌঁছে কি নামে এটা পরিচিত হয়? এখন একটা জিনিস খেয়াল করো, এইটা কেন আসলে তোমরা পড়বা, তোমরা যারা নিউজ পেপার পড়ো বা যারা নিউজ পেপারের সাথে কানেক্টেড থাকো তারা এই বিষয়টা জানো, যে এই যে চীনের ইয়াংলু জংবো নদীতে একটা কি করা হয়েছে, বাঁধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, বা একটা জলবিদ্যুৎ, হ্যাঁ বাঁধ নর্মালি জলবিদ্যুতের কাজে বা বিদ্যুৎ উৎপাদনের কাজে এগুলো তৈরি করা হয়। তো এই নদীটাতে একটা বাঁধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, বা একটা বাঁধ তৈরি করা হবে আর কি, চেষ্টাটা। তো এই বাঁধটা তৈরি করে তারা বিদ্যুৎ উৎপাদন করবে। তো এই যে নদীটা, এইটা আসলে আমাদের বাংলাদেশ এবং ভারত দুইটার সাথেই কানেক্টেড, যার কারণে আমাদের এই প্রশ্নটা পড়তে হবে। বিষয়টা কি দেখো, চীনের হচ্ছে তিব্বতের কি আছে, ইয়ারলুং জংপে নদীর বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীনেরা। ওকে, তো এই বিশাল প্রকল্পটি সম্পন্ন হলে এটা চীনের বিদ্যুৎকে কি 3 গর্জেস বাঁধের তুলনায় 3 গুণ বেশি বিদ্যুৎ কি করতে পারবে, উৎপাদন করে দিতে পারবে। সো এই যে বিদ্যুতের কাজটা হইতেছে, এইটা আসলে চীনের জন্য খুবই ইফেক্টিভ, মানে তাদের যে মানে আগের যে বিদ্যুতের তৈরি করার যে সিস্টেমগুলো ছিল তার থেকে 3 গুণ বেশি এই জায়গা থেকে তারা বেশি বিদ্যুৎ পাবে। ওকে, সো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে চীনের কি বলে ইয়ারলুং জংবে যে নদী আছে, এইটা আসামে কি নামে পরিচিত? এটা আসামে ব্রহ্মপুত্র, এবং এই আসামের ব্রহ্মপুত্রটাই বাংলাদেশের যমুনা নদী নামে পরিচিত। তার মানে এই যে বাংলাদেশের যে যমুনা নদী আছে, এই নদীটার কিন্তু কোনো না কোনো ভাবে গিয়ে এই জায়গার সাথে কানেক্টেড হবে। ওকে, সো এই জন্য কিন্তু এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট, বা এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। ওকে, সো এইটা গেল এখানকার প্রশ্ন। এরপরে যদি আমরা দেখি, এই জায়গাতে দেখো ইউরোপীয় ইউনিয়ন কবে রাশিয়ার তেল এবং জ্বালানি শিল্পে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে? এখন একটা জিনিস খেয়াল করবা, তোমরা যারা জিও পলিটিক্স সম্পর্কে একটু ধারণা রাখো, হ্যাঁ তারা জানো যে ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার সাথে সম্পর্কটা কোন লেভেলের খারাপ। কারণ কি খারাপ হওয়ার পিছনে অনেক কাহিনী আছে। ইউরোপীয় ইউনিয়ন আসলে কন্ট্রোল করে কারা? তোমরা দেখবা ইউরোপীয় ইউনিয়ন কন্ট্রোল করে যারা রাশিয়া পন্থী না, মানে রাশিয়ার বিরোধী যারা। ওকে, যেমন ইউএসএ, এরা হচ্ছে এগুলাতে লিড দেয়। এখন একটা জিনিস খেয়াল করো, এই ইউরোপীয় ইউনিয়নটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভঙ্গের একটা মেইন একটা কারণ ছিল। হ্যাঁ, এখন সোভিয়েত রাশিয়াকে যখন ভেঙে দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু এই যে ইউরোপীয় ইউনিয়ন গঠন করা হয়েছে। এই জন্য দেখবা যে তেলে বেগুনের মতো একটা সম্পর্ক থাকে এই যে ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে। ওকে, সো ওই জায়গাগুলো থেকে দেখবা সব সময় রাশিয়াকে কিভাবে চাপায়া রাখা যায়, সেই চাপায়া রাখার বিষয়গুলাই হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন করে। আরো একটা মজার বিষয় কি দেখো, যে মানে সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের যারা মানে সদস্য দেশ ছিল, তাদের কিন্তু একটা এই ধরনের মানে ফিলোসফি ছিল যে তারা কখনোই সোভিয়েত রাশিয়ার বাইরে যাবে না। কিন্তু সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়, তারপরে কিন্তু সোভিয়েত ইউনিয়নের অনেক দেশ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঢুকে গেছে। তো এই রকম ঢুকে যাওয়ার পরে দেখবা যে রাশিয়া ধীরে ধীরে ছোট্ট একটা মানে সাপোর্টহীন একটা দেশের মতো অবস্থাতে পরিণত হয়েছে। তো এগুলো হচ্ছে জিও পলিটিক্স এগুলা হয় আসলে। এগুলা কোনো একটা দেশকে উঠতে না দেওয়া বা কোনো একটা দেশকে আসলে মানে
কণ্ঠ চেপে রাখার মতো একটা অবস্থা। হ্যাঁ, তো ওই দেশকে অনেক বেশি তোমার করতে দিবে, অনেক বেশি কিছু করতে দিবে না, যার কারণে এই ধরনের নানান ধরনের নিষেধাজ্ঞা করা হয়। তোমরা দেখবা এই যে মানে রাশিয়া আর হচ্ছে কি বলে ইউএস এর মধ্যে সম্পর্ক কোন লেভেলের খারাপ। তোমরা যারা জিও পলিটিক্যাল সম্পর্কে একটু ধারণা রাখো বা একটু নিউজ টিউজ দেখো, তারা কিন্তু বুঝতে পারবা। এই যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প কি করছে, যে সে প্রত্যেকটা দেশের জন্য বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করছে। তো ওই নিষেধাজ্ঞাটা তুমি যদি দেখো, একটা লিস্ট দেখো, দেখবা প্রত্যেকটা দেশের জন্য একটা স্পেসিফিক করে দেওয়া আছে, কিন্তু রাশিয়ার জন্য নাই। কেন নাই জানো? কারণ রাশিয়ার সাথে অলরেডি তাদের এত খারাপ লেভেলের মানে বাণিজ্যিক সম্পর্ক আছে যে ওই রাশিয়ারা কখনোই ইউএসএ থেকে প্রোডাক্ট নিবেই না এই লেভেলের। হ্যাঁ, আর যদি তুমি করো যে তাদের সাথে কত শতাংশ, মানে শতাংশ যদি হিসাব করো, যেমন আমরা কি দেখছি যে বাংলাদেশের প্রোডাক্টের সাথে কত 35% শুল্ক আরোপ করছে কি রাশিয়া, মানে ইউএসএ হচ্ছে বাংলাদেশের সাথে বাংলাদেশের প্রোডাক্টের উপর 35% শুল্ক আরোপ করছে। তো এই শতাংশটা যদি রাশিয়ার কাছে যায়, রাশিয়াতে কি হয় জানো? 100%। মানে কোনো একটা প্রোডাক্ট তুমি 1 টাকা দিয়ে কিনলে আরো 1 টাকা তোমাকে এক্সট্রা দিতে হবে, এরকমের একটা বিষয়। ওকে, সো এই টাইপের মানে খারাপ লেভেলের সম্পর্ক, এবং এটা 100 থেকে 350% পর্যন্ত হইতে পারে, বা 100 থেকে 350% পর্যন্ত এই লেভেলটা বা এই যে জোনটা এটা যাইতে পারে শুধুমাত্র রাশিয়ার জন্য। তার মানে কি দেখো, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা যারা পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশ আছে তারা কিন্তু করবে। তো তোমাদের মনে কি এরকম কখনো প্রশ্ন আসে নাই যে রাশিয়া এত বড় একটা দেশ, তোমরা যদি খেয়াল করো রাশিয়া হচ্ছে মানে আয়তনে সবচেয়ে পৃথিবীর সব থেকে বড় দেশ, এবং এশিয়া এবং ইউরোপের দুইটার মধ্যেই তার একটা এক্সিস্টেন্সি রাখার মতো অ্যাবিলিটি ছিল, কিন্তু কেন আসলে রাশিয়ার পতনটা এত দ্রুত হইল? আর ওই জায়গা থেকে পৃথিবীকে এখন লিড দিচ্ছে ইউএসএ, দেওয়ার কথা ছিল রাশিয়ার, কেন আসলে রাশিয়া পারে নাই? সো এই বিষয়গুলো কিন্তু জিও পলিটিক্সের মধ্যে পড়ে। তো আমরা যখন জিকে ক্লাস নিই, বা আমি যখন জিকে ক্লাসগুলো নিব তোমাদের এই অ্যাডমিশন টেস্টের যে আমাদের পেইড ব্যাচে, ওইগুলো নিয়ে আমি কিন্তু কথাবার্তা বলি। সো এগুলো আরো ডিটেলসে তখন তোমরা বুঝতে পারবা বিষয়গুলো। ওকে, সো যাই হোক না কেন, আমরা এখন প্রশ্নটা দেখি কি বলা আছে, যে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেল এবং মানে কি বলা আছে জ্বালানি শিল্পে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে কত তারিখে? 18 জুলাই। এই জায়গাতে কি বলা আছে দেখো, রাশিয়ার তেল এবং জ্বালানি শিল্পের উপর গত শুক্রবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এতে রাশিয়ার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্য ব্যয় করা হয়েছে $87.6, যা বর্তমান বাজারের চেয়ে 15% কম। মানে রাশিয়ার যে জ্বালানি এগুলা থেকে তারা কি মানে যাতে তারা প্রফিট না করতে পারে রাশিয়ারা, এই প্ল্যানটার জন্যই তারা এই কাজগুলা করছে, নিষেধাজ্ঞা আরোপ করছে। ওকে, সো এই বিষয়গুলা খুব ভালো করে মাথায় রাখবা। ওকে, তারপরে কি দেখো, এরপরে কি দেখো কি বলা আছে, সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা কে কে আসলে চাইছে, বা আরো মানে মানে ক্ষমতা হচ্ছে সংস্কার প্রস্তাবের কারা কারা দিয়েছে? তো তোমরা সবাই জানো যে ভেটো প্রদান হচ্ছে 5টা দেশ করতে পারে, তো আরো কারা কারা চাইছে? তো তোমরা দেখবা যে বিভিন্ন জিনিস, যেমন হচ্ছে তোমরা ইউরোপীয় ইউনিয়ন দেখলা, তারপরে হচ্ছে আসিয়ান আছে। হ্যাঁ, আসিয়ান। তো এই যে ইউরোপীয় ইউনিয়নের মতো আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বা দক্ষিণ এশিয়ার দেশগুলাকে নিয়ে এই যে আসিয়ান যখন তৈরি করা হইলো, এরা কিন্তু একটা পাওয়ারফুল জিনিসে এখন পরিণত হয়েছে। হ্যাঁ, তো তোমরা দেখবা যে বাংলাদেশ কিন্তু এই আসিয়ানের কি সদস্য হইতে পারে নাই। তো এই সদস্য না হওয়ার পিছনেও আসলে অনেক কারণ আছে। দেখবা ডক্টর ইউনূস আসিয়ানের বারবার সদস্য হইতে চাচ্ছে, বাট আসিয়ানরা কিন্তু অ্যাকসেপ্ট কোনোভাবেই করতেছে না। কারণ কি জানো, যে এইগুলা যখন করা হয় তখন ফ্রি ট্রেড বলো, তারপরে আরো বিভিন্ন টাইপের জিনিস, এগুলা অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, তো ফ্রি ট্রেড যদি আমরা আসিয়ানের সাথে করতে চাই, দেখবো আমাদের মালয়েশিয়ার সাথে খুব ভালো একটা সম্পর্ক হবে। সো এই জিনিসগুলা কিন্তু আমরা যদি আসিয়ানের সদস্য হইতে পারতাম তাইলে ভালো হইতো, বাট আমরা এগুলাতে কিন্তু কখনো হইতে পারবো না। তো এইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনূস কথা বলছে, এবং তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে বাংলাদেশের জন্য আসিয়ান প্লাস নামে একটা নতুন সংগঠন গঠন করা হবে, মানে সংস্থা করা হবে, যেটা আসিয়ানের অংশ হিসাবে কাজ করবে, সেইটাতে যাতে বাংলাদেশ যুক্ত হয়। কিন্তু এটাতে বাংলাদেশ যদি যুক্ত হয় অত ভালো কিন্তু সুবিধা পাবে না। হ্যাঁ, সো এই জন্য তারা কিন্তু বাংলাদেশ ওইটাতে যুক্ত হবে না। হ্যাঁ, তো এইরকম একটা পাওয়ারফুল একটা সংস্থায় এরা যখন পরিণত হয়েছে, বা একটা যখন অনেকগুলো দেশ মিলে একটা যখন একটা মানে পাওয়ারফুল জিনিস তৈরি করছে, তাও আবার দক্ষিণ এশিয়ার মতো একটা জায়গায়, তো তখন কিন্তু তারা চাইবে যে আমাদের যাতে একটা আলাদা পাওয়ার থাকে। হ্যাঁ, ভেটো পাওয়ার কিন্তু অনেক বড় একটা ক্ষমতা, যে কোনো কিছুকে মানে পাশ করাইতে, তারপরে কোনো কিছুকে মানে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করার ক্ষেত্রে ভেটো ক্ষমতাটা অনেক বেশি কাজ করে এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। সেই ক্ষমতাটা চাইছে কারা কারা? মালয়েশিয়া এবং আসিয়ানভুক্ত বিভিন্ন দেশগুলা। ওকে, তো মেইনলি মালয়েশিয়ারই আর কি এটা প্ল্যান।
তো এইটা তারা আসিয়ানকে কানেক্ট করাইছে যাতে করে তাদের মানে প্রস্তাবটা জোরালো হয়। হ্যাঁ, সো এই জিনিসটা তোমরা খুব ভালো করে মাথায় রাখবা যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের জন্য কারা কারা মানে প্রস্তাব দিছে বা কারা কারা আসলে ভেটো প্রদান ক্ষমতাটা চায় ওই 5টার বাইরে। ওকে, এরপরের প্রশ্ন কি দেখো, G7 জোটভুক্ত কোন দেশটি ফিলিস্তিন রাষ্ট্রকে কি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে? তো G7 এর বিভিন্ন দেশ আছে, তার মধ্যে ফ্রান্স হচ্ছে আগামী সেপ্টেম্বরে কাকে এই ফিলিস্তিনকে মানে স্বাধীন রাষ্ট্র বা তাদের মানে আর আন্ডার কারো কন্ট্রোলে নাই এরকম স্বাধীন রাষ্ট্র হিসাবে বা স্বাধীন হিসাবে এই ফ্রান্স হচ্ছে তাদেরকে ঘোষণা দিতে যাচ্ছে। এটা প্রথমবারের মতো হতে যাচ্ছে। এবং এরপরে ফ্রান্সের পরে কানাডাও এই মতামতে বা এই জিনিসে আগ্রহ প্রকাশ করছে। তো দেখা যাক তারা আসলে সেপ্টেম্বরে গিয়ে কি করে। ওকে, সো এটা হচ্ছে এখানকার বিষয়। তারপরে কি দেখো, ইউরোপীয় ইউনিয়ন কবে রাশিয়ায় তেল এবং জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করে? এটা তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। তারপরে কি দেখো, এই জায়গাতে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা দেখো, এমারাল্ড ট্রায়াঙ্গেল এইটা কি? এই জিনিসটা আসলে কি? হ্যাঁ, তো এমারাল্ড ট্রায়াঙ্গেল বেসিক্যালি ওই যে তোমরা লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম ওই অঞ্চলগুলাকে আসলে টার্গেট করে তৈরি করা। হ্যাঁ, তো এখানে কি দেখো, এই যে থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস এই সীমান্তবর্তী একটা এলাকা, এটাকে বলা হয় কি এমারাল্ড ট্রায়াঙ্গেল। তো এই এমারাল্ড ট্রায়াঙ্গেল আসলে কি হয়েছে? তো এই এমারাল্ড ট্রায়াঙ্গেলের বেসিক্যালি একটা পাহাড় নিয়ে বা একটা অঞ্চল নিয়ে ঝামেলা। ওকে, তো এই অঞ্চলটা এই মনে করো থাইল্যান্ড দাবি করে এটা তাদের, কম্বোডিয়া দাবি করে তাদের, লাওসও দাবি করে এটা তাদের। হ্যাঁ, এইটা নিয়ে তাদের গত 100 বছর ধরে ঝামেলা চলতেছে এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এটা নিয়েও কথাবার্তা হয়েছে। তো সেই কথাবার্তার ভিত্তিতেও কিন্তু আদৌ ওই রকমের ফলপ্রসূ হয়নি। 2011 সালের দিকে রায় দেওয়া হয়েছিল যে কম্বোডিয়াকে এটা দিয়ে দেওয়া হোক, তখন এরা দুইজন ঝামেলা লাগাইছে। তারপরে তার আগে রায় দেওয়া হয়েছিল থাইল্যান্ডকে দেওয়া হোক, তো তারপরে হচ্ছে কম্বোডিয়া এবং লাওস মিলে ঝামেলা লাগাইছে, সবাই ওই জায়গাটা নিয়ে ঝামেলা লাগায়। তো ওই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে এমারাল্ড ট্রায়াঙ্গেল। ওকে, তো ওইটা নিয়ে আবার কথাবার্তা যেহেতু শুরু হয়েছে, যার কারণে এইখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে। তাইলে কি দেখো, থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তাকে কেন্দ্র করে এই যে এমারাল্ড ট্রায়াঙ্গেল নামে একটি অঞ্চল, হ্যাঁ, এই অঞ্চলে দুই দেশের মধ্যে দেখো 100 বছর ধরে এই দ্বন্দ্ব চলে আসছে। এমারাল্ড ট্রায়াঙ্গেল মিলিত হয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওস সীমানায় বন জঙ্গলে ঘেরা এই অঞ্চলটিতে কি আছে, অনেকগুলো মন্দির আছে। হ্যাঁ, তো এই বন জঙ্গল নর্মালি একদম পাহাড়ের মতো টিলা টিলা আর কি। তো তোমরা যদি খেয়াল করে দেখো নেপালের অঞ্চলগুলো যদি খেয়াল করো, দেখবা যে পাহাড়ের মতো ছোট ছোট জায়গা। তো ওই এমন একটা জায়গা যেটাকে হচ্ছে এই এমারাল্ড ট্রায়াঙ্গেলটা সৃষ্টি হয়েছে বা এটা নিয়ে তাদের মধ্যে আসলে ঝামেলাগুলো হচ্ছে। ওকে, তো তোমাদের আসলে প্রশ্ন এটা আসবে যে এমারাল্ড ট্রায়াঙ্গেলের সাথে কোন কোন দেশ কানেক্টেড, তখন মনে রাখবা থাইল্যান্ড, কম্বোডিয়া আর হচ্ছে লাওস। ওকে, মানে ধরবা যে ওই ইন্দো চীনের অঞ্চলগুলাকে, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম ইন্দো চীন না, তো সেই ইন্দো চীনের অঞ্চলগুলার আর কি কাছাকাছি অঞ্চলগুলাই এই জিনিসটা। তারপরে কি দেখো, নাহিদ 2 এই স্যাটেলাইটটা কোন দেশের তৈরি? ইরানের তৈরি একটা স্যাটেলাইট নাহিদ 2। তো এইটা আসলে নাহিদ 2 দেখে আমাদের বাংলাদেশ রিলেটেড কোনো কিছু অপশনে থাকলে সেটা দিয়ে দিও না, কারণ নাহিদ 2 হচ্ছে একটা ইরানের স্যাটেলাইট। ওকে, তারপরে কি দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার কোন করিডর দিয়ে বর্তমানে ভূ রাজনীতি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে? এই যে এটা হইলো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা পরীক্ষাতে তোমাদের আসার মতো একটা প্রশ্ন। কি বলা হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার কোন করিডর বর্তমানে ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে? এটাকেই বলা হয় রাখাইন করিডর। রাখাইন করিডর কেন বলা হয় জানো? কারণ ওই যে রাখাইন রাজ্যে প্রবেশের জন্য যে করিডরটা তৈরি হয়েছে এটাকেই বলা হয় রাখাইন করিডর। এখন এই রাখাইন করিডরের সাথে ভূ রাজনীতির আসলে কানেকশনটা কি, বা ভূ রাজনীতিক বা জিও পলিটিক্সের ব্যাপারটা কি ঘটতেছে দেখো। এই রাখাইন করিডর ব্যবহার করা মানে কি জানো? রাখাইন করিডর ব্যবহার করা মানে তোমার বঙ্গোপসাগরকে ব্যবহার করা, বঙ্গোপসাগরের ব্যবহার করা। এখন এই বঙ্গোপসাগর ব্যবহার করে নর্মালি এই জায়গাতে ইনফ্লুয়েন্স ঘটাইতে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্ব বলতে কাদেরকে বোঝায়? পশ্চিমা বিশ্ব বলতে বোঝায় ইউএসএ দেরকে। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি রাখাইনে চলে যাই, রাখাইনের 90% অঞ্চল দখল এখন কার কাছে? মনে করো ওই যে আরাকান আর্মি যাদেরকে বলা হয় তাদের হাতে, তাই না? এখন এই আরাকান আর্মির হাতে যখন দখলে, তখন কিন্তু ওই দিকের মানুষ চাইলেও তাদের আর্মির এগেনস্টে অত ভালোভাবে কথা বলতে পারতেছে না, যার কারণে কি হইতেছে, মোটামুটি ধরে নেওয়া হয়েছে যে রাখাইন অঞ্চলটা ওটা পুরোপুরি মায়ানমারের সরকার নিজের আন্ডার কন্ট্রোলে নিছে। এখন এই জায়গাতে ভূ রাজনৈতিক ব্যাপারটা কি ঘটতেছে? ভূ রাজনৈতিক ব্যাপারটা ঘটতেছে দেখো, চীনের সাথে কিন্তু তোমরা যদি চিন্তা করো যে দক্ষিণ এশিয়ার সব থেকে পরাশক্তি কারা? চীনেরা। হ্যাঁ, এখন চীনেরা চাইলে এইগুলার উপর কি কন্ট্রোল রাখতে পারে। কন্ট্রোলটা কি দেখো, তারা বাংলাদেশ, তারপরে এই যে মিয়ানমার, ইন্ডিয়া
এই আশেপাশের ইকোনমিক জোনগুলোতে কিন্তু তাদের কন্ট্রোল আছে, তাই না? এখন এই কন্ট্রোল সুবিধাটা শুধুমাত্র এই যে রাখাইন যে করিডোর আছে এইটা কিন্তু ব্যবহার করে এখন ওই বলা হইতেছে যে রাখাইন করিডোর হেল্পের জন্য আমাদের জাহাজ ঢুকতেছে, আরো বিভিন্ন কারণে এইভাবে কিন্তু একটা বাণিজ্যিক পথ ক্রিয়েট করার ট্রাই করতেছে পশ্চিমা বিশ্ব। তো পশ্চিমা বিশ্ব বলতে ইউএসএ কেই তোমরা ধরে নিবা। তো তারা কিন্তু চাচ্ছে এই যে চীনের যে ইনফ্লুয়েন্স বা প্রভাবটা আছে ওইটা কমায়ে ইউএসএ এর প্রভাবটা যাতে করে এই জায়গাগুলোতে পাবলিশড হয়। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা যে আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথেও কিন্তু ইউএস এর একটা ব্যাপক বড় সড়ো হাত আছে। হ্যাঁ, সো এই দেখবা যে আওয়ামী লীগ যখন ছিল তাদের সাথে কিন্তু ইউএস এর খুব ভালো সম্পর্ক ছিল এমনটা না। হ্যাঁ, দেখবা যে আওয়ামী লীগ যখন ছিল তাদের হচ্ছে মন্ত্রীদেরকে ব্যান করে দেওয়া হয়েছিল যে তারা ইউএস ভ্রমণই করতে পারবে না এমন। সো ওই জায়গাগুলো থেকে ইউএস চাচ্ছে যে এই রাখাইন করিডোরের ব্যবহারটা করে তারা একটা ভূ রাজনৈতিক বা একটা জিও পলিটিক্যাল গেম খেলতে, যার কারণে তাদের ইনফ্লুয়েন্সটা যাতে করে এই জায়গাগুলোতে বজায় থাকে। হ্যাঁ, তো জিও পলিটিক্যাল জিনিসগুলো মজার তুমি যদি বুঝতে পারো বা তাদের প্ল্যানগুলো যদি তুমি ধরতে পারো, তো সেই কথাটাই এখানে বলা হয়েছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন করিডোর বর্তমান ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, সেটা হলো রাখাইন করিডোর। এইখানে বলা আছে দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত রদবদল হওয়ার কারণে ভূ রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়েছে কি রাখাইন করিডোর। হ্যাঁ, এখন দেখো এই যে এই করিডোরকে জনসম্মুখে ত্রাণ সহায়তার রুট হিসাবে তুলে ধরা হলেও এর মধ্যে রয়েছে কৌশলগত বিভিন্ন ধরনের পশ্চিমা বিশ্বের ব্যাপার স্যাপার। এখন এই যে পশ্চিমা বিশ্বের কি ব্যাপার স্যাপার সেই জিনিসটাই আমি তোমাদেরকে বুঝাই দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে এখানকার বিষয়। এরপরে কি দেখো, এরপরে প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন আবিষ্কার, ভ্যাকসিনের নাম কি, আবিষ্কার করা ভ্যাকসিনের নাম কি? এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা অ্যাডমিশন টেস্ট দিতে যখন দেখবা যে ফার্ম গেটে থাকো বা ঢাকাতে চলে যাও তখন কিন্তু এই ডেঙ্গুর ভয়াবহতা থাকে। তো এই জন্য ডেঙ্গুর কিন্তু আগে ভ্যাকসিন ছিল না। সো এই জন্য এই ডেঙ্গুর ভ্যাকসিনের নামটা মানে খুব ভালো করে মাথায় রাখবে যে ডেং ভ্যাক্সিয়া, ওকে, CYD-TDV, ওকে। সো এগুলা খুব ভালো করে মাথায় রাখো। এরপরের প্রশ্ন কি দেখো, জুলাই শহীদদের পরিবারদেরকে স্থায়ী বাসস্থান প্রদানের লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিজস্ব জমিতে কি প্রকল্প, গৃহীত প্রকল্প যেটা নিছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প, ওকে। সো এটা খুব ভালো করে মাথায় রাখবা যে জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পটা হইলো যে এটা দ্বারা যারা গৃহহীন আছে এবং যারা জুলাই যোদ্ধা আহত বা নিহত আছে তাদেরকে একটা থাকার জায়গা করে দেওয়ার একটা প্রকল্প, ঠিক আছে? এইটা। এরপরে কি দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে জোট আসিয়ানের বর্তমান সভাপতি কোন দেশ? বর্তমান সভাপতি হচ্ছে মালয়েশিয়া। তোমরা অলরেডি বুঝতে পারছো। হ্যাঁ, মালয়েশিয়া আসলে মোটামুটি এই আসিয়ানকে লিড দিচ্ছে। আর তোমরা যদি ইকোনমিক ব্যাপার স্যাপারগুলো হচ্ছে দেখো, দেখবা যে মালয়েশিয়ান ইকোনমিক কত বছর আগায়া। হ্যাঁ, যদিও বাংলাদেশ আর মালয়েশিয়া একই সাথেই মোটামুটি তারা স্বাধীনতা লাভ করছে, তারপরে কিন্তু বাংলাদেশের থেকে 50 গুণ আগায়া হচ্ছে মালয়েশিয়ান ইকোনমি। হ্যাঁ, সো এগুলা অনেক বেশি ট্যাকটিক্যাল বিষয় আছে, আবার অঞ্চল ভেদ আছে, তারপরে এই যে বিভিন্ন জোটের সাথে কানেক্টেড থেকে লিড দেওয়ার ব্যাপার স্যাপার গুলো আছে, ওকে। এরপরে কি দেখো, ইউরোপীয় ইউনিয়নের সাথে কত শতাংশ কি বলে শুল্ক চুক্তি করছে যুক্তরাষ্ট্র? দেখছো, মানে ইউরোপীয় ইউনিয়নের সাথে শুল্ক চুক্তি কত দেখো, 15% মাত্র। মানে ধরো ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে, ইউরোপীয় ইউনিয়নের যতগুলা দেশই আছে, তারা যে কেউ যদি ইউএসএ থেকে কোনো পণ্য আনে বা ইউএস এর সাথে যদি ব্যবসা করতে চায় তাহলে তাদেরকে 15% জাস্ট ভ্যাট দিলেই হবে। ওই জায়গা থেকে আমাদের কিন্তু বিভিন্ন পণ্যে 35% ভ্যাট দেওয়া আছে। এইরকম করে বিভিন্ন দেশে কিন্তু দেওয়া আছে। তো অলওয়েজ দেখবা এই যে ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্র অনেক বেশি সুবিধা দেয়। কেন দেয়? কারণ ইউরোপীয় ইউনিয়নকে যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে রাশিয়াকে বসায় রাখা যাবে। হ্যাঁ, রাশিয়াকে বসায় রাখা যাবে, রাশিয়াকে বসে রাখা যাবে। সো এই প্ল্যানটাই আসলে যুক্তরাষ্ট্র সবসময় করে। এটা ইউরোপীয় ইউনিয়নকে সুবিধা দেয়নি, এটা মেইনলি রাশিয়াকে দমানোর জন্য ইউরোপীয় ইউনিয়নকে একটা ঢাল হিসাবে ব্যবহার করতেছে। হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়ন বলতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে, ওকে। সো এটা হচ্ছে মানে ট্রাম্পের প্ল্যান বা ট্রাম্পের আসলে একটা বিষয়, ওকে। সো এই জন্য মোটামুটি দেখবা যে যারা ইউরোপীয় ইউনিয়নে যুক্ত না, যারা আগে সোভিয়েত রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়নের সদস্য ছিল, তারা চেষ্টা করবে যে এখন আমরা কোনোভাবে হোক না কেন এই ইউরোপিয়ানে ঢুকতে পারলে এই সুবিধাটা পাবো, তো আমরা এটা নিতে চাবো। হ্যাঁ, সো এই ধরনের আর কি বিভিন্ন প্রেশার দেওয়া হয়, এগুলো জিও পলিটিক্যাল গেম বলা হয়। সো এই প্র্যাকটিসগুলো আসলে যুক্তরাষ্ট্র নর্মাল, তারা এগুলা প্রতিটা দেশের সাথেই তাদের এই গেমগুলো তারা খেলে। হ্যাঁ, সো এগুলা মানে নতুন কোনো কিছু না, ওকে।
এরপরে কি দেখো, বাংলাদেশ সংবিধানের বিতর্কিত, আর এই জায়গাতে একটা জিনিস মাথায় রাখবা, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সব প্রোডাক্টে হচ্ছে 35% শুল্ক আরোপ করা হয়েছে, বাট শুধুমাত্র তৈরি পোশাকে এটা থেকে আরো 15% কমায়ে শুধুমাত্র 20% করা হয়েছে। হ্যাঁ, তার মানে আমাদের তৈরি পোশাক শিল্পের সাথে যেহেতু একটা ভালো মানে কানেকশন আছে যুক্তরাষ্ট্রের বাজারের, হ্যাঁ, তো এই জন্য আমাদের শুধুমাত্র পোশাক শিল্পের বা পোশাকের ক্ষেত্রে 20% ভ্যাট দিতে হবে, বাকি সব ক্ষেত্রে 35% ভ্যাট ইউএসএ কে দিতে হবে। ওকে, সো এটা হচ্ছে এখানকার বিষয়, এটা সবসময় মাথায় রাখবা, এটা রিসেন্ট কিছুদিনের মধ্যে হয়েছে আর কি। তারপরে কি দেখো, বাংলাদেশের সংবিধানের বিতর্কিত 70 অনুচ্ছেদ নিয়ে কি আলোচনা করা হয়েছে। বাংলাদেশের বিতর্কিত 70 অনুচ্ছেদ বলতে কি, যে একটা বিষয় আছে সেটাকে বলা হয় হচ্ছে ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং বলতে কি বোঝানো হয়, যে ধরো আমি বিএনপির, হ্যাঁ বিএনপি, ধরো বিএনপি বা হচ্ছে এনসিপি, আমি এই বিএনপি অথবা এনসিপির একজন এমপি। ওকে, তো নর্মালি কি হয় জানো, যে এমপিরা যদি নিজ দলের বিপক্ষে ভোট দেয়, নিজের বিপক্ষে বা নিজ দলের বিপক্ষে ভোট দেয়, তার আসনটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এইটাই অনুচ্ছেদ 70 নম্বরে বলা আছে। তো এই জন্য বলা হয়েছে যে বাংলাদেশ সংবিধানের বিতর্কিত। তো বিতর্কিত কেন বলা হচ্ছে, কারণ আমাদের নিজ দল, আমাদের যেহেতু মানে আমাদের যে মানে ফিলোসফি, এই জায়গা থেকে দলের সাথে তারা যে কোনো কিছু করতে পারে। তো নর্মালি কি হয়, যে ধরো আমরা এমন একটা আইন পাস করলাম যেটা আমার মানে মানবিক দিক থেকে যদি তুমি চিন্তা করো বা এজ এ হিউম্যান বিং হিসেবে যদি চিন্তা করো, এটা খারাপ, কিন্তু দলেরা এটা করতেছে, তো তুমি ওইটাকে কিন্তু মানে ওইটার বিপরীতে ভোট দিতে পারবে না, ওইটাকে হ্যাঁ ভোট দিতে হবে, ওইটা সাপোর্ট দিতে হবে। এখন তুমি যে সাপোর্ট দিবা কিন্তু বিষয়টা তুমি মনে মনে চাচ্ছ না, এই বিষয়টাকেই বলা হয় হচ্ছে বিতর্কিত একটা বিষয়, যে আমার ফিলোসফি চাচ্ছে বা আমি মানুষ হিসেবে চাচ্ছি এই আইনটা পাস না হোক, বাট আমার দলের সাথে এটাকে দেওয়া লাগতেছে। সো এইটা নিয়ে আসলে কথাবার্তা হয়েছে। ওকে, এটা আর্টিকেল 70-তে বলা আছে। এটা তোমরা দেখবা যে যদি সংবিধানে 70 নম্বর অনুচ্ছেদের খ নম্বর অনুচ্ছেদে মানে 70 নম্বর আর্টিকেলের যদি তোমরা মানে 70-এর বিতে যদি তোমরা চলে যাও, তাইলে দেখতে পাবা আর কি 70-এর বিতে গিয়ে এরকম আছে যে কখন একজন সংসদ সদস্যের পদ শূন্য হবে, যখন সে ফ্লোর ক্রসিং করবে বা নিজ দলের বিপক্ষে ভোট দিবে, বা নিজ দল যে আইডিয়াটা প্রতিষ্ঠা করতে যাচ্ছে এটা যখন সে চাবে না, তার বিপক্ষে যখন সে ভোট দিবে, তার আসনটা খালি বলে গণ্য করা হবে, মানে সে আর কি ওই জায়গাতে আসন শূন্য হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে এই জন্য এটাকে বিতর্কিত বলা হয়েছে। তো এইটা নিয়ে কথা বলা হচ্ছে যে কেন আসলে একজন এমপি তার নিজের দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। হ্যাঁ, তো এটার পিছনে অনেক লজিক্যাল সব কারণই আছে। তোমরা দেখবা যে এইরকম 75-এর দিকে 1975-এর দিকে বাকশাল তৈরি করার আগে ওই টাইমটাতে এটা নিয়ে কথা হয়েছিল। তো তখন বলা হয়েছিল যে বাংলাদেশের যারা মন্ত্রী আছে তারা আসলে টাকা খেয়ে বিভিন্ন ভাবে তাদের মতামত চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, এটা হওয়ার চান্স আছে যে আমরা এই আইনটা পাবলিশ হইতে দিব না, আমরা এটার বিপক্ষে ভোট দিব। তো এই জন্য আসলে এটা বাধ্যতামূলক করা হয়েছিল ওই লজিক থেকে। কিন্তু ওই লজিক তো এখন তুমি 2025 সালে এসে 75-এর লজিক খাটাইতে পারবা না। সো এই জন্য এটা নিয়ে আসলে এখন কথা হচ্ছে। ওকে, সো এটা বলা হয়েছে দেখো সংসদ সদস্যের ফ্লোর ক্রসিং। হ্যাঁ, ফ্লোর ক্রসিং বলতে নিজ দলের বিপক্ষে বা নিজ দলের এগেনস্টে ভোট দেওয়া, এইটা নিয়ে এই 70 অনুচ্ছেদে বলা আছে। ওকে, এরপরে কি দেখো, দেশের দ্বিতীয় সংসদ বা মিনি সংসদ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা হচ্ছে ডাকসু। তো ডাকসু নির্বাচনের সবকিছু তফসিল বলতে পারো, সবকিছু পাবলিশ হয়েছে এই জায়গাতে সুন্দর করে দেয়া আছে। যেমন কি দেখো, এই ভোট গ্রহণ কবে হবে, 9 সেপ্টেম্বর 2025 সালে সকাল 8টা থেকে 3টা পর্যন্ত, এবং এইখানে 6টা কেন্দ্র করা হয়েছে। হ্যাঁ, যদিও এটা নিয়ে অনেক প্রশ্ন আছে যে আসলে অনলাইনেই তো ভোটগুলা করা যাইতো, তাইলে কেন্দ্র কেন করা হইলো, আবার এই 6টা কেন্দ্রের 2টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে করা হয়েছে। তো সচরাচর এই জায়গাতে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, তো মনোনয়ন কত তারিখে দেওয়া যাবে, কত তারিখে প্রার্থী প্রত্যাহার করতে পারবে, ফলাফল দেওয়া হবে 9 সেপ্টেম্বর। তো এইগুলা মানে 9 সেপ্টেম্বর ভোট শেষ হওয়ার পরই দেওয়া হবে। সো এই জিনিসগুলো এখান থেকে তোমরা একটু করে দেখে নাও বা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাইলে এই জিনিসটা তোমরা বুঝতে পারবা। ওকে, তারপরে কি দেখো, ফ্রান্স যুক্তরাষ্ট্রের পর G7 ভুক্ত কোন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এই যে কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম যে ফ্রান্সের পরে কারা, কানাডারা এই জিনিসটা করছে। ওকে, তারপরে কি দেখো 2024-25 অর্থবর্ষে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ কত, $30.3232 বিলিয়ন। ওকে, এটা কত তারিখের, এটা হইলো 3 তারিখের একটা নিউজ। ওকে, সো এটা হচ্ছে খুবই ভালো করে মাথায় রেখো, কারণ প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের কারণেই কিন্তু গভর্নমেন্টকে অর্ধেক হালায়া দেওয়া হয়েছিল। হ্যাঁ, 1 বছর আগে।
তো যার কারণে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তারপরে কি দেখো, ইউরোপের প্রথম দেশ হিসাবে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিল কোন দেশ? স্লোভানিয়া ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিয়ে দিছে। ওকে, সো এটা তোমরা মাথায় রাখবা। তারপরে কি দেখো, বর্তমান জার্নালে জিআই পণ্য কতটি? 62টি। তো অ্যাডমিশন সময় এটা তোমার বারবার চেঞ্জ হইতেই থাকবে। যে এমনকি দেখা গেল পরীক্ষার আগের দিনেও চেঞ্জ হয়ে যাইতে পারে যে জিআই পণ্য কতগুলা। তো জিআই পণ্য বারবার খালি বাড়বেই, তোমরা সংখ্যাটা মনে রাখবা। আর লাস্টের দিকে গিয়ে একদম লাস্টটা কি, হ্যাঁ, যে লাস্ট কোনটা অ্যাড হয়েছে ওইটা মনে রাখবা, তাইলেই তোমার আর কোনো কিছু জিআই পণ্য নিয়ে টেনশন করতে হবে না। ওকে, তারপরে কি দেখো, সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই যে আমদানি করা পণ্যের উপরে কত শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে? 15%। হ্যাঁ, এটা শুধুমাত্র পোশাক শিল্পের কথা বলা হয়েছিল, কিন্তু এটা হয়তো বা আরো কমাইতে পারে ডক্টর ইউনূসের অনেক রিকোয়েস্টের পর। সো এটা নতুন শুল্ক হইতে পারে 35 থেকে 15 বাদ গেলে 20% আমাদের নতুন শুল্ক হইতে পারে যুক্তরাষ্ট্রীয় প্রোডাক্টে। হ্যাঁ, তো এটা হইলে খুবই ভালো একটা জিনিস হবে। তারপরে কি দেখো, সম্প্রতি কোন দেশ ঢাকায় দূতাবাস স্থাপন এবং অক্টোবরের মধ্যে ই ভিসা চালু করতে যাচ্ছে? দক্ষিণ আফ্রিকা। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কত তারিখ দেখো, 4 আগস্ট পর্যন্ত আমাদের সাপ্তাহিক যে বিষয়গুলো ছিল সেটা। তো আমি আসলে একটু অসুস্থ ছিলাম, যার কারণে এতদিন লাইভ ক্লাসগুলো তোমাদের নিতে পারি নাই। তো এখন মোটামুটি সুস্থ, যার কারণে দেখবা এটা 2 সপ্তাহে তোমার একসাথে নিয়ে নিলাম। ওকে, সো যাই হোক না কেন, আশা করি এই জিনিসটা তোমাদের কাজে আসবে। আর এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য আমাদের নির্ভরের যে গ্রুপ আছে সেই গ্রুপেই তোমরা এই পিডিএফগুলো পাবা। এগুলো কালেক্ট করে রাখতে পারো, অথবা এই ভিডিওগুলো আমাদের ইউটিউবে সুন্দর করে প্লেলিস্ট আকারে সাজানো আছে। যেমন এইটা 3 নম্বরটা তোমরা করতেছো, আগে 2টা ক্লাস হচ্ছে ইউটিউবে সুন্দর করে সাজানো আছে। আমাদের অ্যাডমিশন ড্রিল, নির্ভর 2টা চ্যানেলেই আছে। হ্যাঁ, সো তুমি যে কোন জায়গা থেকে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবা। সো এইটাই। আর তোমরা সবাই জানো আমাদের 15 আগস্ট থেকে আমাদের হচ্ছে লাইভ ক্লাস ব্যাচ শুরু হচ্ছে। তো এই লাইভ ক্লাস ব্যাচে তোমাদের 158টা লাইভ ক্লাস থাকবে এবং এক্সাম থাকবে টোটাল 172টা। ওকে, এক্সাম হবে www.nirvor.net nirvor.net এই ওয়েবসাইট থেকে আমাদের হচ্ছে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবা। ওকে, তো পরীক্ষার জন্য তোমরা যদি আসো এই জায়গাতে দেখবা nirvor.net আমাদের কত সুন্দর একটা এক্সাম ওয়েবসাইট আছে। আর তোমরা যদি চাও যে লাইভ ক্লাস না শুধু এক্সাম কোর্সে ভর্তি হবা, এইখানে আসলে এই যে এইখান থেকে দেখো আমাদের 24 জন অলরেডি কোর্সটা কিনে ফেলছে। এইটা 100 দিনের একটা 6 ইউনিটের কোর্স। হ্যাঁ, সো এই কোর্সটাতে তোমরা যদি ভর্তি হও দেখবা এখান থেকে কতগুলা ক্লাস থাকবে, কতগুলা এক্সাম, ক্লাস থাকবে না, এখানে কতগুলা এক্সাম হবে, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, ফাইনাল এক্সাম, মডেল টেস্ট, কত কি হবে সবকিছু এখানে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, তো এইটাতে তোমরা যদি ভর্তি হও, এই ভিডিওটা দেখলেও তোমাদের হবে এটা 550 টাকা মাত্র ফি। আর লাইভ ক্লাসে যদি তোমরা ভর্তি হইতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশনে সবকিছুর ডিটেলস থাকবে, তোমরা একটু চেক করে নিবা, তাইলে বুঝতে পারবা। হ্যাঁ, তো আশা করি তোমরা যদি আমাদের ক্লাসগুলোতে ভর্তি হও তাহলে আশা করি আরো অনেক ভালো জিনিস পাবা এবং খুবই সুন্দর একটা তোমার প্রিপারেশন হবে। তো এইটাই, আল্লাহ হাফেজ। আর এইটাই, আমরা নেক্সটে আরো সাম্প্রতিক বিষয়গুলোকে এইভাবে পড়ার ট্রাই করবো। তোমরা যদি এই ক্লাসগুলো করো সাম্প্রতিকের, তাহলে তোমাদের সাম্প্রতিক নিয়ে লাস্টে গিয়ে অনেক বেশি প্যারা খাইতে হবে না। ওকে, সো এইটাই, আল্লাহ হাফেজ, বাই বাই। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর চ্যানেলে আমাদের যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। আমাদের নির্ভর পেজে এগুলো লাইভ হয়, আমাদের পেজ থেকেও তোমরা লাইভ দেখতে পারো। আল্লাহ হাফেজ।